কি ওর কখন আসবে? ও হ্যালো, কোথায় আছিস তুই? আমি আমি তো ভেতরে যাব। ভেতরে মানে? তোর মতো ছোট লোক ফকির নিয়ে যাবি ভেতরে, তাই না? হাউ ডিয়ার ইউ, হ্যাঁ? জানা নাই বলা নাই, আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন? তোর এত বড় সাহস, তুই একজন পুলিশ অফিসারের গায়ে হাত তুললি? আরে আজব তো, মানে কি অবস্থা! আমি ভিতরে যেতে চাচ্ছি, আপনি কোনো কথা নাই বার্তা নেই, শুধু থাপ্পড়ের উপর থাপ্পড় দিয়ে যাচ্ছেন। আপনি কি ভেবেছেন আপনার হাত আছে, আমার হাত নাই? এই যে ম্যাডাম, আপনি হয়তো বা জানেন না, হ্যাঁ, যে আপনি কার গায়ে হাত তুলছেন। আপনি যদি একবার জানতে পারেন যে আপনি কার গায়ে হাত তুলছেন, আপনার এই হাত না আর সাথে থাকবে না, বুঝতে পারলেন? আজব, আমি ভিতরে যেতে চাচ্ছি, কোথায় আপনি আর বলবেন ইয়েস ম্যাম ভিতরে চলুন, তা না বলে আপনি কথায় কথায় থাপ্পড় মারছেন। মানে কি সবেন? হ্যাঁ, আপনি পুলিশ হয়েছে তো কি হয়েছে, সবকিছু পাওয়ার নিয়ে নিয়েছেন নাকি? ও আচ্ছা, তাই না ম্যাডাম? তাহলে আপনি না দয়া করে ম্যাডাম আপনার পরিচয়টা দিয়েন না, কারণ আমি চাই আমার হাতের জায়গায় হাত থাকুক আর ওই হাত দিয়ে আমি আপনাকে থাপ্পড় মারি। এই যে আপনি কোন কোন ব্রাঞ্চের অফিসার? হ্যাঁ, আপনি জানেন আমি চাইলে রাইট নাও আপনার চাকরি নিয়ে নিতে পারি। হ্যাঁ, আরে আমি ভিতরে যেতে চাচ্ছি, আপনি কথা নেই বার্তা নেই, সর্বোচ্চ গেলে আপনি আমার পরিচয়টা জানতে চাবেন, তা না জেনে আপনি আমাকে থাপ্পড় পর থাপ্পড় মারছেন। থাপ্পড়, তাই না? আমাকে থাপ্পড়। মিস্টার আপন, আপনি এখনো দাদারা কি করতেছেন? মারেন ওকে। ম্যাম, আপনি একদম টেনশন করবেন না, ওকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। এই লে। হাউ ডেয়ার ইউ, হ্যাঁ? আপনার কত বড় সাহস! হ্যাঁ? আপনি একজন পুরুষ হয়ে আপনি একজন নারীর গায়ে হাত তুলছেন। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনার থাপ্পড় খেয়ে আমি এখানে দাঁড়িয়ে থাকবো? কেমন লাগলো? হ্যাঁ, কেমন লাগলো থাপ্পড় খেয়ে? আর এই যে আপনারা দুজন, আমি সেই শুরু থেকে বলে যাচ্ছি যে আমি ভিতরে যাব, আর আপনারা আপনারা নন স্টপ সুন্দর আমাকে থাপ্পড় মেরে যাচ্ছেন। আপনাদের কি এখানে এর জন্য রাখা হয়েছে? আর এই যে আপনারা দুজন যদি জানতে পারেন যে আজকে এখানে কে আসছে আর কাকে আপনারা থাপ্পড় মেরেছে, বিশ্বাস করেন আপনারা দুজন না এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। এই যে মিস্টার, আপনার প্যান্ট না পুরো ভিজে যাবে যদি জানতে পারেন যে আপনি থাপ্পড়টা কাকে মারছেন। তুই না এখন অনেক বেশি বাড়াবাড়ি করতেছিস। তোর মতো গরিব ফকিরনিকে আমি ভেতরে ঢুকতে দেবো তো অনেক দূরের কথা, আমার বাড়িতে তো কাজের লোকই রাখবো না রে। ম্যাডাম, আপনি একদম ঠিক বলছেন। আপনি কিছুক্ষণ আগে আমাকে বললেন না আপনার বাসায় কাজের মেয়ে লাগবে, আপনি কাজের মেয়ে হিসেবে ওকে রাখতে পারেন, ও একদম পারফেক্ট আছে। আর বাবা রে বাবা, কি সুন্দর সেজে গুজে একদম শাড়ি পরে চলে আসছে, যেন মনে হচ্ছে এই অনুষ্ঠানে আজকে তুই চিফ গেস্ট, তাই না? তোকে আমি ভিতরে যাওয়াচ্ছি। এই, আমার শাড়ি ছাড়ুন, শাড়ি ধরবেন না। ওই হাত ছাড়ো। স্যার, আপনি এটা কি করলেন? মানে একটা ছোট লোক ফকিরের জন্য আপনি পুলিশ মেম্বার গায়ে হাত উঠাইলেন? এই, তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা কাকে কি বলছো? হ্যাঁ, তোমাদের তো সাহস কম না, তোমরা ওনার গায়ে হাত তুলো। আজকে আমাদের অফিসে কার আসার কথা বলো? ম্যাজিস্ট্রেট ম্যাডামের আসার কথা না? ইনি হচ্ছেন সেই ম্যাজিস্ট্রেট ম্যাডাম, আর ওনার সঙ্গে তোমরা এতক্ষণ ধরে বেয়াদবি করছিলে। হোয়াট? ম্যাজিস্ট্রেট মানে? মাই গড! ম্যাম ম্যাডাম প্লিজ মাফ করে দেন ম্যাডাম। মিস্টার সাজিদ, এখান থেকে চলুন তো, এদেরকে এখানেই পড়ে থাকতে দিন। আরে ম্যাডাম কোথায় গেল? আল্লাহ, ম্যাডামের কাছে তো মাপ চাইতে পারলাম না, এবার নিশ্চিত আমাদের চাকরিটা যাবে। আপনি চুপ থাকেন, আপনার জন্য মনে হয় না আমার চাকরিটা চলে যায়। আল্লাহ, ম্যাজিস্ট্রেট মেম্বার, আমি চিনতে পারি না এত বড় ভুল কি করে করলাম। আল্লাহ জানে, স্যার তো মনে হয় আমার চাকরিতে রাখবো না। আপনি তো যাবেনই গা। আজকে আমি আপনাদের তিনজনকেই 10,000 করে টাকা দিব, আর এই টাকাটা সম্পূর্ণ আপনাদের, আর আপনারা যেখানে ইচ্ছে সেখানে খরচ করতে পারবেন। মিস্টার সাজিদ, এই যে আপনার 10,000। কি ব্যাপার? ম্যাডাম তো বললো 10,000 টাকার কথা, কিন্তু এখানে তো দেখছি 15,000 টাকা। এক কাজ করি, 5,000 টাকা নিজের কাছে রেখে দিই, ম্যাডাম তো আর বুঝতে পারবে না। ম্যাডাম, বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিস্টার আপন, এই হচ্ছে আপনার 10,000। ধন্যবাদ ম্যাডাম। কি ব্যাপার, ম্যাডাম তো বললো 10,000 টাকা, কিন্তু এখানে তো দেখতেছি 15,000 টাকা। মনে হয় ভুল করে দিছে।
10,000 টাকা খরচ করবো আর বাকি 5,000 টাকা পকেটে ভরে তুলবো। সমস্যা। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। জি। জি ম্যাডাম। মিস্টার মাহাদি, এই হচ্ছে আপনার 10,000। ম্যাডাম কি টাকা বেশি দিল? ম্যাডাম আপনি মনে হয় 5,000 টাকা বেশি দিয়ে ফেলছেন। কই, আমি তো 10,000 টাকাই দিলাম, এক্সট্রা টাকা তো আমি দেইনি। জি ম্যাডাম, আপনি সত্যি 5,000 টাকা বেশি দিচ্ছেন। এই যে টাকাটা। ও আচ্ছা, হয়তো ভুলে চলে গেছে। থ্যাংক ইউ। জি ম্যাডাম। তার মানে আমি আমার অফিসের জন্য যোগ্য এমপ্লয়ি খুঁজে পেলাম। তো একে একে বলুন তো, আপনারা টাকা কে, কোথায়, কিভাবে খরচ করেছেন? ম্যাম, আপনি আমাকে যে 10,000 টাকা দিয়েছিলেন, অফিস থেকে বের হওয়ার পর দেখি কি ম্যাম, আমাদের অফিসের সামনে অনেকগুলো গরিব দুঃখী মানুষ না খেয়ে রাস্তায় পড়ে আছে। আমার দেখে খুব মায়া লাগলো ম্যাম। আমি ভাবতে থাকলাম, আমরা তো চাইলে পেট ভরে খাবার খেতে পারি, যখন মন চায় রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খাবার খেতে পারি, কিন্তু এই গরিব মানুষগুলো তো আর ঠিক মতো খেতে পারে না। তাই ম্যাম আমি ওদেরকে একদম পেট ভরে খাবার খাইয়েছি, আর তার সঙ্গে সঙ্গে যারা অসুস্থ ছিল তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি, যাদের নতুন জামা কাপড় কেনার দরকার ছিল তাদেরকে নতুন জামা কাপড় কিনে দিয়েছি। এইটুকুই ম্যাম। বাহ মিস্টার সাজিদ, আপনি তো অনেক ভালো কাজ করেছেন। আপন, আপনি টাকাটা কোথায় খরচ করেছেন জানতে পারি? ম্যাডাম, আপনি যখন আমাকে 10,000 টাকা দিচ্ছেন না, আমি তখনই নিয়ত করে ফেলছি যে এই 10,000 টাকা আমি কোনো মহৎ কাজে খরচ করব। তো আমি যখন অফিসে আসতেছিলাম তখন দেখলাম আমার চোখের সামনে একটা রাস্তায় আপনার রিক্সাওয়ালা অ্যাক্সিডেন্ট করছে। আমি কি করব, আমি ওনাকে নিয়ে প্রাইভেট একটা হসপিটালে নিয়ে গেছি, তার চিকিৎসা করাইছি এবং কি বাদ বাকি যে টাকাটা ছিল তার হাতে দিয়ে আমি চলে আসছি। মিস্টার আপন, আপনি তো অনেক ভালো মানুষ। আজকালকার যুগে কে কয়জন মানুষের উপকার করে? আজকালকার যুগে তো এমন হয় যে রাস্তাঘাটে কাউকে যদি পড়ে থাকতে কেউ দেখে, পাশ থেকে চলে যায়, ফিরেও তাকায় না। আর সেখানে আপনি আপনার নিজের টাকা দিয়ে ওই রিক্সাওয়ালাটার এত ভালো ট্রিটমেন্ট করালেন। থ্যাংক ইউ। মিস্টার মাহাদি, আপনি আপনি টাকাটা কোথায় খরচ করেছেন? ম্যাডাম আমি টাকাটা খরচ করছি বলতে, আপনার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি। গত মাসে আপনার বার্থডে ছিল, তো সবাই কিছু না কিছু দিয়েছে, আমি আসলে কিছু দিতে পারিনি কারণ আমার কাছে কোনো টাকা ছিল না ম্যাডাম। তাই আজকে যখন আপনি আমার টাকাটা দিয়ে বললেন যে এই টাকাটা তোমার এবং আমি যেখানে ইচ্ছা খরচ করতে পারবো, তখন আমার মনে হইলো যে আমি আপনার জন্য একটা গিফট নিয়ে যাই, কারণ আমি আপনাকে কিছু দিতে পারিনি ম্যাডাম। এই নেন আপনার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। বাহ ম্যাডাম বাহ, মানে এই মানুষটাকে আমি এতদিন সহজ সরল ভাবতাম, কিন্তু এই মানুষটা দেখি একটা চালাক মানুষ ম্যাম। ও আপনার জন্য গিফট কিনে আপনাকে গিফট দিচ্ছে, কেন জানেন? যাতে আপনাকে পটাতে পারে, আপনি যেন ওর গিফট পেয়ে খুশি হয়ে যান আর ওর স্যালারি বাড়িয়ে দেন। আরে এইসব টেকনিক তো চাইলে আমরাও করতে পারি। কি অদ্ভুত। ম্যাডাম, সাজিদ সাহেব কিন্তু একদম ঠিক বলছে। এই সমস্ত ছোট লোক, মানে এদেরকে না আমি খুব ভালোভাবে চিনি। আপনি টাকাটা দিছেন কেন? পার্সোনালি খরচ করার জন্য, ভালো একটা কাজে খরচ করার জন্য। আর ছোট লোকটা কি করছে দেখেন, আপনার জন্য গিফট কিনে নিয়ে আসছে। আপনি কি একবারও বলছেন যে আমাকে গিফট করো তোমরা? একবারও কিন্তু বলেন নাই, কিন্তু এই ছোট লোকটা আপনার জন্য গিফট নিয়ে আসছে। আর কি ম্যাডাম জানেন, এই সমস্ত ছোট লোক না আপনাকে পটানোর চেষ্টা করতেছে যেন আপনি ওনাকে প্রমোশন দেন। এনিওয়ে গাইস, সো আমি আপনাদেরকে 10,000 টাকা যাওয়ার জন্য দিয়েছিলাম, আমি আমার কোম্পানিতে আপনাদের মধ্য থেকে একজনকে প্রমোশন দিব ম্যানেজিং পোস্টে, অ্যাজ এ ম্যানেজার হিসেবে। সো আমি যাকে চুজ করেছি সে হচ্ছে মিস্টার মাহাদি। ম্যাডাম, কি বলতেছেন আপনি এসব?
মানে আপনার কোম্পানিতে আমরা জান প্রাণ ছেড়ে দিয়ে কাজ করতেছি জাস্ট একটা প্রমোশনের জন্য, আপনি কিনা আমাদেরকে প্রমোশন না দিয়ে এই বলটারে প্রমোশন দিতেছেন। মানে কি ম্যাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি মাহাদিকে কেন প্রমোশন দিবেন? আমি তো এটাই বুঝতে পারলাম না। যেখানে আমরা সিনিয়র ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছি, এখানে আপনি আমাদেরকে প্রমোশন না দিয়ে ওকে দিচ্ছেন। ও আমাদের কত জুনিয়র। মিস্টার আপন আর মিস্টার সাজিদ, বস কি আপনারা নাকি আমি? একটা কথা মাথায় রাখবেন, হ্যাঁ, এই চেয়ারে যে বসে তার চোখ কিন্তু দুইটা থাকে না, তার চোখ থাকে তিনটা। দুইটা দিয়ে সবকিছু দেখে, আর একটা চোখ দিয়ে এই আপনাদের মতো কিছু অসৎ এমপ্লয়ি আছে, তারা কে কি করে ওগুলা দেখে। বস হওয়া কিন্তু এতটাও সহজ না, সবাই বস হতেও পারে না। এখন আসে আসল কথায়, আপনাদের দুজনকে যে টাকা দিয়েছিলাম আর আপনারা দুজন এসে আমাকে যা যা বললেন যে আপনি কাকে যেন হেল্প করেছেন, আর আপনি কোন রিক্সাওয়ালাকে প্রাইভেট হসপিটালে আপনি ট্রিটমেন্ট করিয়েছেন, সব কিছু মিথ্যে। কি অবাক হচ্ছেন? কি ভেবেছেন আপনাদেরকে টাকাটা দিয়েছি, আপনারা অফিস থেকে বের হয়ে গেছেন আর আমি কিছুই জানি না? লিসেন, এই আপনাদের দুজনের পিছনে না একজন লোক সবসময়ের জন্য ছিল। তার মাধ্যমেই আমি দেখেছি যে আপনারা কে কোথায় কতটুকু টাকা খরচ করেছেন। আপনারা তো কাউকে এক কাপ চা পর্যন্ত খাওয়ার নাই, পুরো টাকাটাই আপনাদের যার যার পকেটে। আপনারা একটা টাকাও খরচ করেন নাই। আপনারা দুজন এসে আমাকে যা কিছু বললেন, মিস্টার সাজিদ আপনি যে বললেন আপনি কাকে যেন হেল্প করেছেন, মিস্টার আপন আপনি কোন রিক্সাওয়ালাকে যেন আপনি ট্রিটমেন্ট করিয়েছেন প্রাইভেট কোনো হসপিটালে, পুরোটাই মিথ্যে। কি অবাক হচ্ছেন যে আমি কি করে সব জানি? ওই যে বললাম না, অফিসের বসের দুটো চোখ থাকে না, তিনটা চোখ থাকে। আপনাদের পিছু পিছু আমার এক লোক গিয়েছিল, আর তার মাধ্যমে আমি সব কিছু জেনেছি যে আপনারা কে কোথায় কতটুকু টাকা খরচ করেছেন। একটা টাকাও আপনারা খরচ করেন, পুরো টাকাটাই আপনাদের পকেটে। আর এসে আমার সামনে কত মহৎ সাজলেন, তাই না? বাট মিস্টার মাহাদি ভুল কিছু বলে নাই তো, ঠিকই তো বলছে। গত মাসে আমার বার্থডে ছিল আর আপনারা সবাই যে যা পেরেছেন আমাকে গিফট দিয়েছেন, বাট মিস্টার মাহাদি আমাকে কিছুই দিতে পারে নাই। বাট আজকে যখন আমি টাকাটা ওকে দিলাম আর বললাম যে এই টাকাটা সম্পূর্ণ আপনার আর আপনার যেখানে চাই সেখানে খরচ করবেন, সে কিন্তু সেই কাজই করেছে। অথচ আপনারা একটা ফেক ইমেজ নিয়ে আমার সামনে আসলেন, বাট প্রকৃত অর্থে আসল মানুষ কিন্তু উনি। যাই হোক, আমি আপনার সাথে এত কথা কেন বলছি, আমার কোম্পানির নতুন ম্যানেজার তো আমি পেয়ে গেছি, আর সে হচ্ছে মিস্টার মাহাদি। ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টার আপন আর মিস্টার সাজিদ, বস যেহেতু আমি, তো আমি যেটা করবো সেটাই রাইট। আর আমি কখনো রং জিনিসকে রাইট করি না, এটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনারা নিজেরাই হচ্ছে কাজটা ঠিকঠাক মতো করতে পারেন, আপনাদের নিজেদের মধ্যেই হচ্ছে ঘাপলা। তো এখানে আমার কি করার? এরকম ঘাপলা প্রকৃতির মানুষকে তো আমি আমার এই কোম্পানির ম্যানেজার বানাতে পারি না, তাই না? দেখা যাবে আপনারা আজকে যেরকম ঘাপলা করলেন, এরকম না জানি কোটি কোটি টাকার প্রজেক্ট আপনারা ঘাপলা করবেন, তখন কি হবে? তখন লসটা আলটিমেটলি আমারই হবে। সো আমি তো রিস্ক নেবো না। বাট আমি আজকে যে মানুষটাকে ম্যানেজার হিসেবে চুজ করেছি, এতটুকু ডেফিনেটলি বলতে পারি ও একটা টাকা হেরফের এদিক সেদিক করবে না। সো ইউ গেট ইট মিস্টার মাহাদি। সো আগামীকালকে থেকে আপনি আমার কোম্পানির ম্যানেজিং পোস্টে ম্যানেজার হিসেবে জয়েন করবেন, ওকে? ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। মাই প্লেজার। ওয়ালাইকুম সালাম। এই নাও ডিভোর্স পেপার, জলদি এখানে সাইন করে দাও। তোমার মতো এরকম বেকার স্বামীর সাথে আমি কোনোভাবেই আর সংসার করতে পারবো না। জলদি সাইন করো। কি ব্যাপার, হা করে কি দেখছো? কথা কি কানে যায় নাই? আমি তোমার মতো বেকার স্বামীর সাথে আর একদিনও সংসার করতে পারবো না। আরে যে স্বামী কিনা স্ত্রীর ঘাড়ের উপর বসে বসে খাবে, সেই স্বামীর সাথে আমি সংসার করবো? একদমই না। জলদি সাইন করো। ফাইনালি ডিভোর্সটা পেয়ে গেলাম।
এই সম্পর্ক থেকে মুক্তি। মোনা, তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমার হাত ধরলে কিসের জন্য? তুই কি আমার হাজবেন্ড? আমাদের মাত্র ডিভোর্স হয়ে গেছে, না তুই আমার হাজবেন্ড না আমি তোর ওয়াইফ। তো এই ভুল আর সেকেন্ড বার করার চেষ্টাও করিস না। মোনা প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। অপরাধটা কোথায় ছিল আমার? আমি বেকার, আমার টাকা পয়সা খুব একটা নেই, এটাই তো। বেকার? কে বলছিল তোমাকে বেকার থাকতে? হ্যাঁ, কতবার করে বলছিলাম যে কিছু একটা করো, কিছু একটা করো। কই পারলে না তো কিছু করতে। শুধু পারছো বউয়ের ঘাড়ে বসে খেতে। একটা সিগারেট খেতে হলেও বউয়ের কাছ থেকে টাকা চাইছো। লজ্জা করে নাই? হ্যাঁ, আমার তো লজ্জা করছে যে এইরকম একটা পুরুষের সংসার আমি করতেছি, যে পুরুষে কিনা কোনো মুরুতে নাই তার বউকে চালানোর। আর তুই কি ভাবছা এরকম একটা বেকার পুরুষের ঘর আমি করব? এটা কোনোদিনও সম্ভব না। আর তাই তো আমি ডিভোর্স নিয়ে নিয়েছি, ব্যাস আমার লাইফ এখন আমি সুন্দর মতো করে লিড করব। আর তুমি থাকো তোমার এই বেকারত্ব নিয়ে। মোনা, এক মিনিট। তুমি যেহেতু আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমার মনে হয় তোমাকে কিছু কথা জানানো দরকার, আর খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো। কি কথা? না, তুমি তো জানতে যে আমি বেকার, আমার খুব একটা বেশি টাকা পয়সা নেই। এ কারণেই তো তুমি আমাকে এতক্ষণ কতগুলো কথা শোনালে, আমাকে হাত তুললে, এমনকি আমাকে দিয়ে তুমি ডিভোর্স পেপার সাইন পর্যন্ত দেওয়ালে। কিন্তু সত্যি তো এটাই যে আমি মোটেও বেকার না। তোমাকে আমি বলেছিলাম না যে আমার ব্যবসায় লস যাচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে আমার, সম্পূর্ণটাই তোমাকে মিথ্যা বলেছিলাম। আসল সত্যি তো এটাই যে আমার বিজনেসে 2 থেকে 3 গুণ প্রফিট যাচ্ছে এখন। আল্লাহর রহমতে বেশ ভালো যাচ্ছে আমার ব্যবসাটা, কোনো কিছুর অভাব নেই। শুধুমাত্র তোমার এই আসল চরিত্রটা ধরার জন্যই আমি একটা ছোট্ট নাটক করেছিলাম যে আমি বেকার। মানে তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, মানে তোমার বিজনেসে কোনো লস হয় নাই, বরং বরং 3 থেকে 4 গুণ প্রফিট। এসবের মানে কি? বুঝিয়ে বলছি। তোমার কি মনে পড়ে বিয়ের আগে তো তুমি আমাকে কত কথা বলতে যে তোমার কাছে নাকি আমার ভালোবাসাটা ইম্পর্টেন্ট, টাকা পয়সা থাকুক বা না থাকুক কোনোদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। আমাকে তো সবসময় এই কথাটাই বলতে। আর সেইটাই যাচাই বাছাই করার জন্য আমি ছোট্ট একটা নাটকের আশ্রয় নিই। আমি তোমাকে বলি যে আমার ব্যবসা অনেক লসের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই কথাগুলো শোনার পর কয়েকটা দিন ঠিকই ছিল, কিন্তু তারপরে গিয়ে তুমি আমাকে এটা কিরূপ দেখালে মোনা? তুমি কি আমাকে বলতে পারবে এমন কোনো বেলা তুমি বাদ রেখেছো আমাকে কথা শোনাতে? বাদ রাখোনি। সামান্য কয়েকটা টাকাই আমি তোমার কাছ থেকে নিতাম, এ কারণে তুমি কত কথা আমাকে শোনাতে। তোমার আসল রূপটা তো তুমি আমাকে দেখিয়ে দিলে মোনা, অথচ বিয়ের আগে কত সুন্দর সুন্দর কথা বলতে। আর এই নাটকটা করে একদিক দিয়ে আমার ভালোই হয়েছে, তোমার আসল রূপটা তো আমি দেখতে পেরে গেলাম। আমাদের সমাজটাই না এমন, জানো তো, যখন একজন পুরুষ মানুষ টাকা পয়সা ইনকাম করে তখন সেই পুরুষের টাকা পয়সার উপর তার পরিবার, আত্মীয় স্বজন সবাই ভাগ বসাতে আসে। কিন্তু একটা নারী যখন টাকা পয়সা ইনকাম করে, সেই নারীটা সেই টাকা পয়সাটাকে শুধুমাত্র তার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি হিসাবে ব্যবহার করে। সেই নারী চায় না তার টাকা পয়সার ভাগ অন্য কাউকে দিতে। আমি তো তোমার হাজবেন্ড ছিলাম, তাই না? হাজবেন্ড ও ওয়াইফের সম্পর্ক কি বলো তো? অর্ধাঙ্গিনী। তুমি তোমার অর্ধাঙ্গিনী ছিলে। আমার ভালো মন্দ দেখা বা তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। সামান্য কয়েকটা টাকার জন্য তুমি আমার কাছ থেকে ডিভোর্স পর্যন্ত নিয়ে নিলা, তাই না? এবার আসো আসল টুইস্টে। তুমি যে ডিভোর্সটা নিলা, কার কথা ডিভোর্স নিলা? তোমার সো কল্ড বয়ফ্রেন্ডের কথায় না? তুমি কি এটা জানো তোমার এই সো কল্ড বয়ফ্রেন্ড আর কেউ না, আমারই ড্রাইভার। আর ও তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছে, আই মিন ভালোবাসার নাটক, সমস্ত কিছু ছিল আমার কথায়। বিশ্বাস হচ্ছে না? 1 মিনিট। তাই আপন। জি স্যার। কি ওকে একটু এবার সত্যিগুলো বলো। ম্যাম, স্যার যা বলতেছে সব সত্য কথা। স্যারের কথা মতো আপনার সঙ্গে আমি প্রেমের নাটক করছি, আর বাদ বাকি সব তো আপনার চোখের সামনে আছে।
এবার কি আর কিছু তোমাকে বলতে হবে পরিষ্কার করে? আমার মনে হয় এখন সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আর তোমার আসল চরিত্র কি সেটাও অলরেডি আমার সামনে চলে আসছে। বাই দ্য ওয়ে, ডিভোর্স পেপার তো সাইন নিয়ে নিয়েছো, এবার অন্তত তুমি চলে যেতে পারো। আমি আমি বুঝতে পারিনি। আমি আমি ভাবছিলাম যে তুমি হয়তোবা কিছুই করতে পারবে না। দেখো না, আমি তো ডিভোর্স নিয়ে নিছি, বাট আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায়? প্লিজ আমাকে কি একটাবারের জন্য ক্ষমা করা যায়? কোন মুখে তুমি সুযোগ চাচ্ছ? আর এখন সুযোগ আমি দিবই বা কি করে? সুযোগের অপশনটা বাকি রাখুনি। ডিভোর্স পেপারে আমি অলরেডি সাইন করে দিয়েছি মুনা। একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার বাইরে যাচ্ছি। আমি যেন বাড়িতে ফিরে তোমার চেহারা না দেখি। সরো।